কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? আমি সাক্ষী। আমার গল্প পাঠের আসর থেকে আবার চলে এসেছি একটা সুন্দর ছোট গল্প নিয়ে। আজ যে গল্পটা পড়ব সেই গল্পটির নাম হলো জটিল ব্যাপার। শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা জটিল ব্যাপার। একটা জটা জুটিয়া ছিল। পরচুলার ব্যবসা করি না, শখের থিয়েটার করাও অনেক দিন ছাড়িয়া দিয়াছি। তাই আচম্বিতে যখন একটি পিঙ্গলবর্ণ জটার স্বত্বাধিকারী হইয়া পড়িলাম, তখন ভাবনা হইল এই অমূল্য নিধি লইয়া কি করিব। কিন্তু কি করিয়া জটা লাভ করিলাম সেই বিবরণ পাঠকের গোচর করা প্রয়োজন, নহিলে বলা কহা নাই হঠাৎ জটা বাহির করিয়া বসিলে পাঠক স্বভাবতই আমাকে বাজিকর বলিয়া সন্দেহ করিবেন। এইরূপ সন্দেহ ভাজন হইয়া বাঁচিয়া থাকার চেয়ে উক্ত জটা মাথায় পড়িয়া বিবাগী হইয়া যাওয়াও ভালো। রবিবার প্রাতঃকালে বহির্দ্বারের সম্মুখে মোড়ায় বসিয়া রোদ পোহাইতেছিলাম। সাঁওতাল পরগনার মিঠে কড়া ফাল্গুনী রৌদ্র মন্দ লাগিতেছিল না। এমন সময় এক গ্যাট্টাগোট্টা সন্ন্যাসী আমার সম্মুখে আসিয়া আবির্ভূত হইলেন। হুঙ্কার ছাড়িয়া বলিলেন, বম মহাদেব, ভিখ লাও। বাবাজির নাভি পর্যন্ত সর্পাকৃতি জটা দুলিতেছে, মুখ বিভূতিভূষিত, তবু ভক্তি হইল না। কহিলাম, কিছু হবে না। বাবাজি ঘূর্ণিত নেত্রে কহিলেন, তু ম্লেচ্ছ হ্যায়, সাধু সন্ত নেহি মানতা। বাবাজির বচন শুনিয়া আপাদমস্তক জ্বলিয়া গেল। বলিলাম, নেহি মানতা। সাধু বাবা অট্টহাস্যে পাড়া সচকিত করিয়া বলিলেন, হা 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 হা, তু বঙ্গালী হ্যায়, এই বাঙালি লোক ভ্রষ্ট হতা হ্যায়। আর সহ্য হইল না। উঠিয়া সাধু বাবার জটা ধরিয়া মারিলাম এক টান। কিছুক্ষণ দুজনেই নির্বাক। তারপর বাবাজি জটাটি আমার হস্তে রাখিয়া মুন্ডিত শীর্ষ লইয়া দ্রুত পলায়ন করিলেন। রাস্তায় কয়েকজন লোক হৈ হৈ করিয়া উঠিল। বাবাজি কিন্তু কোনো দিকে দৃকপাত করিলেন না। একজন পথচারী সংবাদ দিয়া গেল, লোকটা দাগি চোর, সম্প্রতি জেল হইতে বাহির হইয়া ভেক লইয়াছে। সে যা হোক, কিন্তু এখন এই জটা লইয়া কি করিব? সংবাদদাতাকে সেটা উপহার দিতে চাইলাম, সে লইতে সম্মত হইল না। হঠাৎ একটা প্ল্যান মাথায় খেলিয়া গেল। গৃহিণীকে ভয় দেখাইতে হইবে। বাহিরে প্রকাশ না করিলেও আধুনিকা বলিয়া প্রমীলার মনে বেশ একটু গর্ব আছে। গত 3 বৎসরের বিবাহিত জীবনে কখনো তাহাকে সেকেলে বলিবার সুযোগ পাই নাই। নিজেকে সে পুরুষের সমকক্ষ মনে করে, তাই তাহার লজ্জার বাড়াবাড়ি নাই। তার এই অসংকোচ আত্মম্ভরিতা মাঝে মাঝে আমার পৌরুষকে পীড়া দিয়াছে। একটা অস্পষ্ট সংশয় কদাচিৎ মনের কোণে উঁকিও মারিয়াছে। ভাবিলাম, আজ পরীক্ষা হোক, প্রমীলার মনের ভাব কতটা খাঁটি আর কতটা আত্মপ্রতারণা। জটা লুকাইয়া রাখিয়া বাড়ির ভিতরটা একবার ঘুরিয়া আসিলাম। প্রমীলা বাড়ির পশ্চাৎ দিকের ঘরে বসিয়া আছে, তাহার হাতে একখানা চিঠি। নিশ্চয়ই জটা ঘটিত গণ্ডগোল শুনিতে পায় নাই। আমাকে দেখিয়া সে মুখ তুলিয়া চাহিল, মুখখানা গম্ভীর। জিজ্ঞাসা করিল, কিছু চাই? বলিলাম, না। কার চিঠি? বাবার। বাড়ির সব ভালো? প্রমীলা নীরবে ঘাড় নাড়িল। আমি ঘরময় একবার ঘুরিয়া বেড়াইয়া বলিলাম, আজ বিকেলে আমায় জাংশনে যেতে হবে, রাত্রি 11টার গাড়িতে ফিরব। বেশ। রাত্রে একলাটি বাড়িতে থাকবে, ভয় করবে না তো? ভয়? ঈষৎ ভ্রু তুলিয়া বলিল, আমার ভয় করে না। ভালো। ঘর হইতে চলিয়া আসিলাম।
হঠাৎ এত গাম্ভীর্য কেন? যা হোক, আজ রাত্রেই গাম্ভীর্যের পরীক্ষা হইবে। রাত্রি 10:30টার সময় বন্ধুর গৃহে খানিকটা ছাই লইয়া মুখে মাখিয়া ফেলিলাম। তারপর আলখাল্লা ও জটা পরিধান করিয়া আয়নায় নিজেকে পরিদর্শন করিলাম। বন্ধু সপ্রশংসভাবে বলিলেন, খাসা হয়েছে, কার সাধ্যি ধরে যে তুমি দাগাবাজ ভণ্ড সন্ন্যাসী নও। এক ছিলিম গাঁজা টেনে নিলে হতো না? না, সেসব অভ্যেস নেই বলিয়া বাহির হইলাম। নিজের বাড়ির সম্মুখে উপস্থিত হইলাম। দরজা বন্ধ। পিছনের পাঁচিল ডিঙাইয়া ভিতরে প্রবেশ করিলাম। শয়ন ঘরে আলো জ্বলিতেছে। দরজার বাহির হইতে উকি মারিয়া দেখিলাম প্রমীলা আলোর সম্মুখে ইজি চেয়ারে বসিয়া নিবিষ্ট মনে পশমের গেঞ্জি বুনিতেছে। হঠাৎ ঘরে প্রবেশ করিয়া বিকৃত কণ্ঠে বলিলাম, হর হর মহাদেব। প্রমীলার হাত হইতে সেলাই পড়িয়া গেল। সে ধর্মর করিয়া উঠিয়া চমকিত কণ্ঠে বলিল, কে? আমি খ্যাক খ্যাক করিয়া হাসিয়া বলিলাম, বাম শঙ্কর, জয় চামুণ্ডে। প্রমীলা বিস্ফারিত স্থির দৃষ্টিতে আমার পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। ভয় পাইয়া পলাইবার কোনো চেষ্টা করিল না। তারপর সশব্দে নিঃশ্বাস টানিয়া নিজের বুকের উপর হাত রাখিল। সুরেশদা, তুমি এ বেশে কেন? ভ্যাবাচাকা খাইয়া গেলাম। সুরেশদা? আমি পাকা সন্ন্যাসী, আমাকে সুরেশদা বলে কেন? প্রমীলা স্খলিত স্বরে বলিল, সুরেশদা, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তুমি কেন এলে? তোমাকে আমি বলেছিলুম আর আমার কাছে এসো না, তবু তুমি এখানে এলে। মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল। সুরেশ প্রমীলার বাপের বাড়ির বন্ধু, বোধহয় একটু সম্পর্কও আছে। লোকটাকে আমি গোড়া হইতেই অপছন্দ করিতাম। প্রমীলার সঙ্গে বড় বেশি ঘনিষ্ঠতা করিত, কিন্তু সেই ঘনিষ্ঠতা যে এত দূর। ভাঙা গলায় বলিলাম, প্রমীলা, আমি আমি প্রমীলা দুই মুঠি শক্ত করিয়া তীক্ষ্ণ অনুচ্চ স্বরে বলিল, না না, তুমি যাও সুরেশদা, যাও। ইহ জন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে। আগেকার কথা ভুলে যাও। এখন আর আমি তোমার কাছে যেতে পারবো না। দাঁতে দাঁত চাপিয়া বলিলাম, প্রমীলা, একদিনের জন্যেও কি তুমি আমাকে বাসতুম? এখনো বাসি, কিন্তু তুমি যাও সুরেশদা, দোহাই তোমার। এখনই বাড়ির মালিক এসে পড়বে, সর্বনাশ হবে। আমি তাহার কাছে ঘেঁষিয়া গেলাম, কিন্তু সে সরিয়া গেল না। উত্তেজনা অধীর স্বরে বলিল, যাবে না? আমার গালে চুনকালি না মাখিয়ে তুমি যাবে না? তোমার তোমার পায়ে পড়ি সুরেশদা, এখনই সে এসে পড়বে। তবু দাঁড়িয়ে রইলে? আচ্ছা আচ্ছা, এবার যাও। সহসা সে আমার ভস্মলিপ্ত অধরে চুম্বন করিল। এসো। আমার হাত ধরিয়া ঘরের বাহিরে টানিয়া লইয়া চলিল। আমি হতভম্বের মতো চলিলাম। খিড়কির দ্বার খুলিয়া দিয়া প্রমীলা বলিল, আর কখনো এমন পাগলামি করো না। যদি থাকতে না পারো, চিঠি দিও। ও আমার চিঠি পড়ে না, কিন্তু এমন ভাবে আর কখনো আমার কাছে এসো না। মনে রেখো, যত দূরেই থাকি আমি তোমারই, আর কারুর নয়। অন্ধকারে তাহার মুখ দেখিতে পাইলাম না, কিন্তু মনে হইল সে উচ্ছ্বসিত কান্না চাপিবার চেষ্টা করিতেছে। নিজের খিড়কির দরজা দিয়া চুপি চুপি চোরের মতো বাহির হইয়া গেলাম। কেঁচো খুঁড়িতে সাপ বাহির হইল, কিন্তু তবু চিরদিন অন্ধের মতো প্রতারিত হওয়ার চেয়ে এই ভালো। প্রমীলার চুম্বন আমার অধরে পোড়া ঘায়ের মতো জ্বলিতেছিল। তাহার কথাগুলা বুকের মধ্যে কাটিয়া কাটিয়া বসিয়া গিয়াছিল। ইহজন্মে আমাদের মধ্যে সব সম্পর্ক ঘুচে গেছে। কিরূপ সম্পর্কের ইঙ্গিত এই কথাগুলোর মধ্যে রহিয়াছে? বাসতুম? এখনো ভালোবাসি? আমার সঙ্গে তবে এই 3 বৎসর ধরিয়া কেবল অভিনয় চলিয়াছে? আমি তোমারই,
আর কারণ নয়। স্বামী শুধু বিলাসের সামগ্রী চোটাইবার যন্ত্র। ও, এই নারী, আধুনিকা শিক্ষিতা নারী। বন্ধুর গৃহে ফিরিলে বন্ধু জিজ্ঞাসা করিলেন, কি হলো, বিদুষী বউ সন্ন্যাসী ঠাকুরকে কিরকম অভ্যর্থনা করলে? মুখের ছাই ধুইতে ধুইতে বলিলাম, ভালো। দাঁত কপাটি লেগেছিল? মনে মনে বলিলাম, লেগেছিল তো আমার। স্থির করিলাম, নাটুকে কাণ্ড ছোড়াছুড়ি আমার জন্য নয়। প্রমীলা কতখানি ছলনা করিতে পারে আজ দেখিব। তারপর তাহার সমস্ত প্রতারণা উদ্ঘাটিত করিয়া দিয়া বাড়ি ছাড়িয়া চলিয়া আসিব। ভদ্রলোক ইহার বেশি আর কি করিতে পারে? ইহার পরও যদি প্রমীলা তাহার আধুনিক কালচারের দর্প লইয়া বাঁচিয়া থাকিতে পারে তো পারুক। রোহিণী গোবিন্দলালের থিয়েটারে অভিনয় করিয়া আমি নিজে নিজেকে কলঙ্কিত করিব না। বাড়ি গিয়া দ্বারের কড়া নাড়িলাম। প্রমীলা আসিয়া দ্বার খুলিয়া দিল। দেখিলাম তাহার মুখ প্রশান্ত, চোখের দৃষ্টিতে গোপন অপরাধের চিহ্নমাত্র নাই। সে বলিল, এরই মধ্যে স্টেশন থেকে এলে কি করে? এই তো 5 মিনিট হলো ট্রেন এলো, আওয়াজ শুনতে পেল। জুতা জামা খুলিতে খুলিতে বলিলাম, তাড়াতাড়ি পা চালিয়ে এলুম, তুমি একলা আছো। প্রথমটা আমাকেও তো অভিনয় করিতে হইবে। কিছু খাবে নাকি? দুধ মিষ্টি ঢাকা দিয়ে রেখেছি। না, খেয়ে এসেছি। টেবিলের ওপর আলোটা বাড়াইয়া দিয়া চেয়ারে বসিলাম। শোবে না? আলো বাড়িয়ে দিলে যে। আমার সমস্ত ইন্দ্রিয় তাহার কণ্ঠস্বরে, মুখের ভঙ্গিমায়, দেহের সঞ্চালনে কোনো একটা নির্দেশক চিহ্ন খুঁজিতেছিল। কিন্তু আশ্চর্য তাহার অভিনয়! চক্ষের পলকপাতে তাহার মনের কথা ধরা গেল না। এমনি করিয়াই এত দিন ধরিয়া সে অভিনয় করিয়া আসিতেছে। উহ! বলিলাম, আলো বাড়িয়ে দিলুম তোমার মুখ ভালো করে দেখব বলে। সে গ্রীবাভঙ্গি সহকারে হাসিয়া বলিল, কেন, আমার মুখ তুমি এই প্রথম দেখছ নাকি? বলিলাম, না, কিন্তু মুখ কি ইচ্ছে করলেই দেখা যায়? আমার মুখ তুমি দেখতে পেয়েছ তো? পেয়েছি। এত রাত্রে আর হেয়ালি করতে হবে না, শুয়ে পড়ো, আমি আসছি। পাশের ঘরে গিয়া অতি শীঘ্র বেশ পরিবর্তন করিয়া সে ফিরিয়া আসিল। এ কি, এখনো শোনি? বাবা, শীতও করে না বুঝি? আমি বাবু ছেলে মানুষ, আর দাঁড়াতে পারবো না। একটু হাসিল, তারপর আমার হাত ধরিয়া টানিয়া বলিল, ওগো এসো, শুয়ে পড়ি। এত ঘনিষ্ঠ, এত অন্তরঙ্গ এই কথা কয়টি যে আমার হঠাৎ ধোঁকা লাগিল। আগাগোড়া একটা দুঃস্বপ্ন নয় তো? প্রমীলা শঙ্কিত চক্ষে চাহিয়া সে বলিল, কি গো? আত্মসম্বরণ করিয়া বলিলাম, এই না, কিছু নয়, শুয়ে পড়াই যাক, রাত হয়েছে। শয়ন করিবার পর কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া রহিলাম। পাশাপাশি শুইয়া দুইজন মানুষের মধ্যে কতখানি লুকোচুরি চলিতে পারে ভাবিলে আশ্চর্য হইতে হয়। হঠাৎ প্রমীলা বলিল, আজ সন্ধ্যের পর কানন বেড়াতে এসেছিল। কানন? হ্যাঁ গো, কানন, যাকে বিয়ের আগে এত ভালোবাসতে, আর এখন মনেই পড়ছে না। গম্ভীরভাবে বলিলাম, ভালোবাসতুম না, সে আমার ছেলেবেলার বন্ধু। আরে ওই হলো, সে 2-3 দিন হলো বাপের বাড়ি এসেছে, আজ এ বাড়িতে এসেছিল, তার সঙ্গে অনেক গল্প হলো। কি গল্প হলো? তুমি সেই কবে নাকি একবার কালি ঝুলি মেখে ভূত সেজে রাত্রে তার শোবার ঘরে ঢুকেছিলে, সেই গল্প বললে। কিয়ৎকাল নীরব থাকিয়া বলিলাম, আর কি বললে? আরো অনেক গল্প। আচ্ছা, রাত দুপুরে সমত্ত মেয়ের ঘরে ঢুকেছিলে কেন বলো তো? ভয় দেখানোর জন্য।
আর কোনো মতলব ছিল না? মাথায় রাগ চড়িতেছিল। প্রমীলা আমার খুঁত ধরিতে চায় কোন স্পর্ধায়? অথবা ইহাও ছলনার একটা অঙ্গ? গলার স্বরটা একটু উগ্র হইয়া গেল। না, তবে তুমি অন্য কিছু ভাবতে পারো বটে। কেন? আমি বিছানার ওপর উঠিয়া বসিলাম। প্রমীলা, কি? তোমার সেই সুরেশদা এখন কোথায়? ক্ষীণস্বরে প্রমীলা বলিল। সুরেশদা? হ্যাঁ, সুরেশদা, যাকে বিয়ের আগে এত ভালোবাসতে, মনে পড়ছে না? কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রমীলা ধীরে ধীরে বলিল, পড়ছে। তাকে বিয়ের আগে ভালোবাসতুম, এখনো বাসি। স্তম্ভিত হইয়া গেলাম। আমার মুখের উপর এই কথা বলিতে বাধিল না। দাঁতে দাঁত চাপিয়া বলিলাম, তো তোমার এই সুরেশদা এখন কোথায় আছেন বলতে পারো? পারি। তুমি শুনতে চাও? বলো বলো, তোমার মুখেই শুনি। প্রমীলা ঊর্ধ্বে অঙ্গুলি দেখাইয়া বলিল, তিনি স্বর্গে। স্বর্গে মানে? প্রমীলা ভারী গলায় বলিল, আজ সকালে বাবার চিঠি পেয়েছি। সুরেশদা মারা গেছেন। তুমি সুরেশদাকে পছন্দ করতে না, তাই তোমাকে বলিনি। হঠাৎ একটা উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। সুরেশদা দেবতার মতন লোক ছিলেন। আমাকে তার মায়ের পেটের বোনের চেয়েও বেশি স্নেহ করতেন। মাথাটা পরিষ্কার হইতে একটু সময় লাগিল। প্রমীলা আমার গায়ে হাত রাখিয়া মৃদুহাস্যে বলিল, এবার ঘুমো। তারপর যেন নিজের কথার পুনরাবৃত্তি করিয়াই বলিল, আর কখনো এমন পাগলামি করো না, বুঝেছ? মনে রেখো, আমি তোমারই। আমি তোমারই, আর আর কারুর নয়।